বাংলা ও বাঙালি কি তবে আবার জেগে উঠল? প্রশ্নটা এ কারণে উঠছে কারণ নানুর দিবসে ভাষা আন্দোলনের সূচনা হয়েছে রাজ্যে, তাও আবার রাজ্যের শাসক দলের হাত ধরে। সত্যি কি এই আন্দোলন ভাষার জন্য নাকি ভোটের জন্য? এ প্রশ্ন থেকেই যাচ্ছে। আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে স্বাগত জানাই। যে দিনটিকে এই ভাষা আন্দোলনের সূচনার জন্য বেছে নেওয়া হলো বা বেছে নিল তৃণমূল কংগ্রেস, আসুন আগে দেখে নিই সে দিনটির ইতিহাস কি বলছে। 2000 সালের 27শে জুলাই দিনটা ক্যালেন্ডারে খুব সাধারণ হয়তো, কিন্তু বীরভূমের সুচপুর গ্রামে দিনটা এক অনাহুত বিষাদের স্মারক। 21 শতকের ঠিক শুরুর দিকেই 22 বছর আগে এই দিনেই নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছিল বীরভূমের নানুরের বাসাপাড়ায় 11 জন ক্ষেত মজুরকে। প্রত্যেকেই তাঁরা তৃণমূল কর্মী বলে দাবি ঘাসফুল শিবিরের। আর খুনের অভিযোগ উঠেছিল তৎকালীন শাসক দল সিপিআইএমের বিরুদ্ধে। জানা যায় বীরভূম জেলার নানুর ব্লকের সুচপুর গ্রামে একটি 4 বিঘা জমির প্লট নিয়ে বিতর্ক শুরু হয়েছিল সিপিএম এবং তৃণমূলের মধ্যে। নানুরে মূলত ভূমিহীন উপজাতি মুসলিমদের বসবাস, আর সেখানেই তৃণমূল সমর্থক কয়েকজন ভাগচাষী তৎকালীন শাসক দল সিপিএমের বিরোধিতা করে। সেই সময়কার সিপিএমের 2 নেতা মনিরুজ্জামান এবং নিত্যনারায়ণ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএম ক্যাডাররা ওই 11 জন তৃণমূল সমর্থিত ভাগচাষীকে নৃশংসভাবে হত্যা করে বলে অভিযোগ ওঠে। সেই 11 জন গণহত্যার শহীদের মধ্যে নাম ছিল শেখ নিজাম, রাসুল বক্স, শেখ বাবুর, শেখ সালামত, শেখ হারাই, শরণ মেটে, শেখ শফিকুল, শেখ শফিক, শেখ আশরাফ, শেখ সাইফুর এবং শেখ আলী হোসেনের। এমনকি তখন আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা নিহত গ্রামবাসীদের ডাকাত এবং দুষ্কৃতী হিসেবে অভিহিত করেছিলেন। এই ঘটনায় রক্তাক্ত সুচপুরে সেদিন শোনা গিয়েছিল শুধু কান্না আর হাহাকার। সিপিএমের এই নৃশংস হত্যালীলার পর থেকেই নানুরে নিজেদের রাজনৈতিক জমি শক্ত করতে শুরু করে তৃণমূল কংগ্রেস। ঘটনার খবর পেয়ে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ছুটে এসে নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। রাজ্যের ইতিহাসে সেই ঘটনা নানুর গণহত্যা নামে পরিচিত। সেই সময় নিহত 11 জন তৃণমূল কর্মী সমর্থকদের দেহ কবর দিতেও বাধা সৃষ্টি করে বলেও অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শেষকৃত্য সম্পন্ন হয়। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন নানুরের মাটি থেকে ঘোষণা করেছিলেন নিহত কর্মী সমর্থকদের পরিবার পিছু 1 জনের চাকরি হবে। কথা রেখেছিলেন তিনি। নেত্রীর ঘোষণা মতো 11টি পরিবারই চাকরি পেয়েছিল। নানুর গণহত্যার জন্য সেই সময় সিপিআইএমের নানুর জোনাল সম্পাদক নিত্যনারায়ণ চট্টোপাধ্যায় সহ 44 জনকে দোষী সাব্যস্ত করে 2010 সালের 11ই নভেম্বর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় সিউড়ি জেলা আদালত। নানুর নাম শুনলেই যারা স্মরণ করেন মাঠের আলপথে রক্তমাখা মৃতদেহগুলি, তাদের কাছে নানুর মানে নিছক একটা জায়গা নয়, এক নির্মমতার প্রতীক। 11 জন ক্ষেতমজুর যাদের অপরাধ শুধু এটুকুই যে তারা জমির শক্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারা আর কখনোই বাড়ি ফেরেননি। রাজনীতির ডামাডোলে তারা হয়ে উঠলেন সংখ্যা, এক একটি মৃতদেহ রাজনৈতিক ব্যাখ্যার হাতিয়ার। সেই সময় শাসক পদে ক্ষমতাসীন সিপিআইএম এবং সদ্য মাথা তুলে দাঁড়াতে শুরু করা তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক সংঘর্ষের বীজ রোপিত হয়েছিল। নানুর গণহত্যা পাল্টে দিয়েছিল গোটা বীরভূমের রাজনৈতিক মানচিত্রটাই। ক্ষমতার পট পরিবর্তনের প্রথম পটভূমি হয়তো বোনা হয় সেদিনই। নানুরের জমিতে এখনো রক্তের গন্ধ, এখনো সন্ধ্যাবেলায় সুচপুরের বাতাসে শোনা যায় নীরব কান্না। দেখতে দেখতে নানুর সুচপুর গণহত্যার 2 দশক কেটে গিয়েছে। অজয় নদ দিয়ে বয়ে গেছে কত জলের স্রোত। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পালাবদল হয়েছে এই রাজ্যের। নবান্নের ক্ষমতায় এসেছে তৃণমূল। বিরোধী নেত্রী হিসেবে থাকাকালীন প্রত্যেক বছর 27শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সশরীরে নানুরে যেতেন শহীদ দিবসের দিন। মুখ্যমন্ত্রী হওয়ার পরও বেশ কয়েকবার গিয়েছেন সেখানে। আগামী বছর রয়েছে বিধানসভা নির্বাচন।
তার আগে ফের একবার বীরভূমের মাটিতে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই দিন থেকেই সূচনা করলেন বাঙালির অস্মিতা রক্ষার লড়াইয়ে ভাষা আন্দোলনের। বাংলা ভাষার জন্য লড়াইয়ের একটা বড় ইতিহাস রয়েছে। পূর্ব পাকিস্তানে মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন বহু মানুষ, তাই অমর হয়ে রয়েছে 21শে ফেব্রুয়ারি। লড়াই হয়েছে অসমের বরাক উপত্যকায়, আবার পুরুলিয়াতেও। ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে এদেশ। ধর্মকে হাতিয়ার করে যে ভারতকে ভাঙবে ব্রিটিশরা, তা স্পষ্ট হয়েছিল গত শতকের 3 দশকেই। সাম্প্রদায়িক বাটোয়ারার ভিত্তিতে ব্রিটিশরা চালু করেছিল ভারত শাসন আইন। বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় মাত্র 32% আসন বরাদ্দ করা হয়েছিল হিন্দুদের জন্য। 250 সদস্যের আইনসভায় মাত্র 80 আসন। ধর্মের ভিত্তিতে দেশভাগের পরিণতিতে স্বাধীনতা লাভের সময় গোটা বাংলাই কার্যত চলে যাচ্ছিল পাকিস্তানে। তখন হোসেন সোহরাওয়ার্দী শরৎচন্দ্র বসুদের সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, হেমন্ত কুমার বসু, জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণরা। ভাগ হয় বাংলা, ভারতের অংশ থাকে পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ চলে যায় পাকিস্তানে। সেটাই হয় পূর্ব পাকিস্তান। মোহাম্মদ আলী জিন্না পূর্ব পাকিস্তানকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে প্রথম আঘাত হানেন বাংলা ভাষার ওপর। পূর্ব পাকিস্তানে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও উর্দুকেই সরকারি ভাষা হিসেবে চাপিয়ে দেওয়া হয়। 1948 সালের 21শে মার্চ ঢাকায় প্রকাশ্য জনসভায় জিন্না ঘোষণা করেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। প্রতিবাদে ফেটে পড়ে ওপারের আম বাঙালি। ওই দিনই কার্যত 2 পাকিস্তানের মধ্যে বিচ্ছিন্নতার বীজ বপন করা হয়ে যায়। 1951 সালে লিয়াকত আলী খান খুন হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হন খাজা নাজিমুদ্দিন। 1952 সালের 30শে জানুয়ারি ঢাকার এক জনসভায় তিনি ফের ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। প্রতিবাদে পূর্ব পাকিস্তানে ছাত্র ধর্মঘট পালিত হয়। সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদও গঠিত হয়। তারপর আসে সেই 21শে ফেব্রুয়ারি। বাংলা ভাষার জন্য শহীদ হন অনেকেই। পরদিন 22শে ফেব্রুয়ারি ঢাকার কয়েকটি জায়গায় বিক্ষোভে আবার গুলি চালায় পুলিশ। 2 দিন ঠিক কতজন নিহত হয়েছিলেন তার সঠিক সংখ্যা এখনো অজানা। বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আন্দোলন হয়েছিল বরাক উপত্যকাতেও। অসমে অসমিয়া ভাষাকে রাজ্যের একমাত্র দাপ্তরিক ভাষা করার সিদ্ধান্ত নিয়েছিল অসম সরকার। বরাক উপত্যকায় তখন বসবাসকারী বাংলাভাষীরাই সংখ্যাগরিষ্ঠ। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাভাষীরা আন্দোলনে নামেন। 1961 সালের 19শে মে শিলচরে 11 জন প্রতিবাদীকে হত্যা করে পুলিশ। এরপর অসম সরকার বরাক উপত্যকায় বাংলাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়। 1956 সালের আগে পুরুলিয়া বিহারের অন্তর্ভুক্ত ছিল। বিহারের স্কুল, কলেজ, সরকারি দপ্তরের মতো পুরুলিয়াতেও হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। প্রতিবাদে অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব জাতীয় কংগ্রেস ছেড়ে লোকসেবক সংঘ গড়ে তোলেন। অবশেষে 1956 সালের 1 নভেম্বর পুরুলিয়া পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। অভিযোগ, এখনো ভিন রাজ্যে হেনস্থার শিকার বাংলাভাষীরা। হয়তো তাই 26-এর ভোটের আগে ভাষা আন্দোলনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বাংলা ও বাঙালি রাজনীতির অঙ্গ। ভিন রাজ্যে বাঙালির হেনস্থা আর এ বাংলায় শাসকের রাজনীতির হাতিয়ার। বিরোধী শিবির গোটাটাকেই দেখছে ভোট রাজনীতি হিসেবে। কোণঠাসা বাঙালি। পশ্চিমবঙ্গ যতই বসুধৈব কুটুম্বকম বার্তা বহন করুক না কেন, পশ্চিমবঙ্গের সঙ্গে মোটেই আলিঙ্গন বার্তা দিচ্ছে না অন্যান্য রাজ্যগুলি। বাংলার শাসক দল যতই গেরুয়া শিবিরকে এই হেনস্থার জন্য দায়ী করুক না কেন, দক্ষিণের রাজ্যগুলিতেও মোটের ওপর একই বিষয়। ডিএমকে শাসিত তামিলনাড়ুতে পুলিশি হেনস্থার অভিযোগ উঠেছে। হেনস্থার শিকার মুর্শিদাবাদের কিছু শ্রমিক। ওড়িশা, অসম, বিহার, মহারাষ্ট্র সবখানেই বাঙালি খেদাও অভিযান। গোটা দেশে বাঙালিদের ওপর এই অনভিপ্রেত আক্রমণের প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল। জেলায় জেলায় পথে নেমেছে তৃণমূল কর্মীরা। পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও।
ভাষা আন্দোলনের দামামা বাজিয়েছিলেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই, সঙ্গে ছিল ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি। এবার একটি মহার্ঘ প্রশ্ন, এই যে ভাষা আন্দোলন, এ কি শুধুই 26-এর নির্বাচনে বাঙালি ভোট বাক্সে টানার জন্য? একটা পরিসংখ্যান মাথায় ঢুকিয়ে নেওয়া জরুরি। বর্তমানে পশ্চিমবঙ্গের মোট ভোটার কমবেশি 7,63,97,000-এর মতো। এর মধ্যে মোটামুটি 86.22% মানুষ বাংলা ভাষায় কথা বলেন। রাজনীতির খেলোয়াড়দের মতে এই 86% মানুষকে যাত্রাভিমানের সুরসুরি দিলে তার ফল মিলতে পারে 26-এর নির্বাচনে। 27শে জুলাই থেকে রাজ্যের শাসক দলের তরফে শুরু হলো ভাষা আন্দোলন। তবে রাজনীতির বাইরে গিয়ে যদি দেখা যায়, বাঙালির বিরুদ্ধে গোটা দেশ জুড়ে বর্তমানে যে চক্রান্ত চলছে তাও মেনে নেওয়া যায় না। বাংলায় চাকরি আছে অথবা নেই, শিল্প আছে বা নেই, তা নিয়ে তর্ক চলতে পারে, কিন্তু বাংলা থেকে যে কেউ অতিরিক্ত আয়ের জন্য বাইরের রাজ্যে যেতেই পারেন, সেটা তার মৌলিক অধিকার। সেই অধিকারের ওপর যদি আক্রমণ নেমে আসে, তাহলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পূর্ণ স্বাধীনতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহারাষ্ট্রে বলা হচ্ছে, মারাঠি ভাষায় কথা না বললে রাজ্য থেকে বেরিয়ে যেতে হবে বাঙালিদের। ওড়িশায় সম্পূর্ণ পরিচয়পত্র থাকা সত্ত্বেও হেনস্থা হতে হয়েছে বাঙালি দেবাশিস দাসকে। বাংলার বিরুদ্ধে এই প্রাদেশিকতার বিষ গেলানো হয়েছিল 8-এর দশকেও। অসমে উঠেছিল বাঙালি খেদাও স্লোগান, যদিও তখন অসমে কংগ্রেস আমল। তাই বাংলার বিরুদ্ধে এবং বাঙালির বিরুদ্ধে গুটি সাজানোর জন্য যদি শুধু বিজেপিকে দায়ী করা হয়, তা খুব একটা যুক্তিযুক্ত হবে না। সবথেকে বড় কথা, বাংলা ভাষার প্রতি এই অপমান ক্রমশ পরিস্থিতি জটিল করছে। হিউম্যান রাইটস ওয়াচ বিষয়টিতে আলোকপাত করেছে। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, বাংলা ভাষাভাষী নাগরিকদের উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশ ছাড়া করা হচ্ছে, যা ভারতীয় সংবিধানের পরিপন্থী। সুতরাং রাজ্যের শাসক দলের ভাষা আন্দোলন ভোটের আগে রাজনৈতিক ফায়দা লোটার জন্য কিনা তা সময় বলবে। তবে বাঙালি আবেগ যে অনেকাংশ আন্দোলনকে সমর্থন করছে তা বলাই বাহুল্য। বিজেপির কাছে ভাষা আন্দোলন হতে চলেছে কঠিন প্রশ্ন। বিজেপির হাতে একাধিক ইস্যু থাকা সত্ত্বেও বিধানসভা নির্বাচনের একেবারে দোরগোড়ায় যে ট্রাম্প কার্ড খেলে দিয়েছেন তৃণমূল নেত্রী, তা মোকাবেলা এখন কিভাবে করে এই বিরোধী বিজেপি, এখন সেটাই দেখার। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার ডাক। গোটা দেশ জুড়ে বাঙালি শ্রমিকদের হেনস্থার খবর। কোথাও বা বাঙালিদের বাধ্য করা হচ্ছে রাজ্য ছাড়তে, কোথাও বা আধার কার্ড, পাসপোর্ট দেখানোর সত্ত্বেও হেনস্থা হতে হচ্ছে। 26-এর নির্বাচনের আগে মাস্টার কার্ড খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 27শে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন, সঙ্গ দিল বাঙালি অহং। বিজেপি শাসিত রাজ্যগুলিতে হেনস্থা হতে হচ্ছে বাঙালিদের, বাংলায় তার ফল ভুগতে হবে বিজেপিকে। উদ্দেশ্য পরিষ্কার, 2026-এর নির্বাচনে বাঙালি চলবে কোন দিশায় তার ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 সালের নির্বাচনের প্রাক্কালে বিজেপির হাতে অস্ত্র নেহাত কম ছিল না। আরজিকর এখনও বার্নিং ইস্যু, কলকাতা ল কলেজে যুবতীর গণধর্ষণ সহ বিভিন্ন দুর্নীতির সাতকাহন। তবে সেসব সঠিক সময়ে ব্যবহারের আগেই ট্রাম্প কার্ড খেলে দিলেন মমতা। বিরোধী শিবির অবশ্য এই ভাষা আন্দোলনের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। এসআইআর লাগু হওয়ার কথা গোটা দেশে। ইতিমধ্যেই বিহারে 65 লাখ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। এই পরিস্থিতিতে বাংলায় যদি এসআইআর লাগু করা হয়, তাহলে বাংলায় যে অনুপ্রবেশকারীরা ভোটাধিকার পেয়েছেন বলে অভিযোগ, তাদের নাম তালিকার বাইরে চলে যাবে, যার সরাসরি এফেক্ট পড়বে ভোট বাক্সে। তাই বাঙালি আবেগকে জাগিয়ে তোলা আশু কাজ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দলের কাছে। এই বাংলা অহং যদি স্ফুলিঙ্গ হয়ে ঝরে পড়ে বারুদের স্তূপে, তাহলে এই মুহূর্তে এসআইআর লাগু করা সম্ভব হবে না। তাই বাংলা ভাষা আন্দোলন, এই আন্দোলনে ভাষা গৌণ হলেও চলবে। আর একটা বিষয়, এই একটা আন্দোলন দিয়ে মমতা রাজবংশী, মতুয়া, তফসিলি সকলকে বেঁধে নিলেন এক সুতোয়। ক্যালকাটা নিউজ।
বাংলা ভাষার জন্য আন্দোলন, এই আন্দোলন কতটা ভাষার জন্য আর কতটা রাজনীতির জন্য তা নিয়ে প্রশ্ন থাকছেই। আবার বাঙালি কতটা বাঙালিত্ব চায় বা বাঙালি হয়ে উঠতে চায় বা বাঙালি হয়ে থাকতে চায়, নাকি বাঙালি চাইছে পরিবর্তন হতে, সেটাও বড় প্রশ্ন। একদিকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ভাষা আন্দোলন, বাংলা ভাষার জন্য আন্দোলন। এই আন্দোলন কতটা ভাষার জন্য আর কতটা রাজনীতি বা ভোটের জন্য তা নিয়ে প্রশ্ন থাকছেই। আবার বাঙালি কতটা বাঙালি আছে আর কতটা বাঙালি থাকতে চায়, সেটাও একটা বড় প্রশ্ন। শুধু আমি বাংলায় গান গাই বললেই কি বাঙালি হওয়া যায় নাকি? চারিদিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একের পর এক ইংরেজি মাধ্যম স্কুল। ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়লে মানুষ হবে না, এটাই এখনো ট্রেন্ড বা বাঙালির ঐতিহ্যও বলতে পারেন। রাজ্যের শাসক দল যখন বাংলা ভাষা আন্দোলন করছেন, তখন বাংলাতেই ক্রমাগত কমছে বাংলা মাধ্যমের সরকারি স্কুল, কমছে বাংলা মাধ্যমে পড়ুয়ার সংখ্যা। প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে বেসরকারি ইংলিশ মিডিয়ামগুলির সঙ্গে টেক্কা দিতে সরকারি স্কুলে ইংলিশ মিডিয়াম চালুর উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। 100টি ইংরেজি ভাষার স্কুল করার কথা ঘোষণা করা হয়। আর এসব কিছু প্রমাণ করে যে বাঙালি কতটা বাংলা ভাষা বলতে চায় আর কতটা বাংরেজি। এমা, বাংরেজি শুনে চমকে গেলেন নাকি? আজকের ওই XYZ জেনারেশনের প্রতিনিধিরা যেখানে বসে আড্ডা মারছে, সেখানে একটু কান পাতুন, শুনতে পাবেন ওই বাংরেজি। মানে তাদের কথায় একটি বাংলা শব্দ আর বাকিটা ইংরেজি। ধুর, ইটস রিয়েলি ফানি গোছের। আগে মহানায়ক উত্তম কুমার ছিলেন বাঙালির ম্যাটিনি আইডল। এই জুলাই মাসেই তার প্রয়াণ দিবসে তাকে নিয়ে চর্চাও হতো। আজ সেসব কোথায়? আজকের প্রজন্ম কতজন এই উত্তম কুমার, সুচিত্রা, সুপ্রিয়াকে চেনেন, তা নিয়েও প্রশ্ন আছে। নিজের অস্তিত্ব নিজেই ধরে রাখতে আগ্রহী নয় এমন একটা জাতির কাছে ওই ভাষা আন্দোলন মানে 21শে ফেব্রুয়ারি কি খুব দরকারি? তার উপর আবার নতুন করে এই বাংলা অস্মিতা, সেই তো কবে থেকে মার খেয়ে আসছে বাঙালি। বাঙালি অস্মিতা তো নতুন কিছু নয়। ইতিহাস বলছে বারবার বাংলা ও বাঙালি ক্ষতবিক্ষত হয়েছে। কখনো বাংলাদেশে, কখনো অসমে, কখনো মেঘালয়ে বিতাড়িত হয়েছে বাঙালি। জাতীয় রাজনীতির জগতে বাঙালি বলে সামনের সারিতে আসতে না দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। ভারতীয় ক্রিকেটে বাঙালি বলে চান্স না দেওয়ার বঞ্চনা দীর্ঘদিনের। কই সেই সময় কোনো রাজনৈতিক দলকে বাঙালি অস্মিতার প্রতিবাদ করে রাস্তায় নামতে দেখা যায়নি তো। কোনো বাঙালিও যে পথে নেমে প্রতিবাদ করেছিল তেমনটাও নয়। এই কারণেই ব্যঙ্গ করে কেউ কেউ বাঙালিকে কাকড়ার জাত বলে কিনা জানি না। এই যে এখন বাংলা ভাষা আন্দোলনের নামে যারা পথে নেমেছেন, তারা সারাদিনে কটা ইংরেজি কথা বলেন খেয়াল রাখেন? সদ্য কলকাতা পুরসভায় সবাই বাংলা বলবে বলে ঠিক হয়েছিল, কিন্তু কলকাতা 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় জল সরবরাহের ত্রুটি নিয়ে ইংরেজিতে প্রশ্ন করেন। তবে মেয়র ফিরহাদ হাকিম অবশ্য বাংলায় উত্তর দিয়েছেন। এই কলকাতা পুরসভায় আবার সমস্ত দোকানের নাম ও সাইনবোর্ডে বাংলা ভাষায় লেখার নির্দেশ দিয়েছে। আপনাদের মনে করিয়ে দিই যে এটা প্রথম নয় যে এমন নির্দেশ দেওয়া হচ্ছে। গত বছর অন্যান্য ভাষার পাশাপাশি হোর্ডিং সহ সমস্ত বাণিজ্যিক সাইনবোর্ডে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করেছিল কলকাতা পুরসভা। কিন্তু এই নিয়ম বাস্তবায়নের জন্য 21শে ফেব্রুয়ারি 2025 তারিখের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তা হয়েছে কিনা এডিটরস ডায়েরি তা খোঁজ নেওয়ার চেষ্টা করে। আর তারপর যে ছবি উঠে এসেছে তা আপনারাই দেখুন। কলকাতা পুরসভার ঢিল ছোঁড়া দূরত্বে থাকা এই দোকানগুলির নাম বেশিরভাগই ইংরেজিতে লেখা। দীর্ঘ সময় ধরে কলকাতার বুকে ব্যবসা করছেন এরা। দোকানের নাম ইংরেজিতেই লেখা কেন? কি বলছেন তারা, শুনুন। এখানে তো শুধু বাঙালি দোকানদার তা না, বিভিন্ন মানে জাতের দোকানদার থাকে, যেরকম ধরুন মুসলমান দোকানদার বা আপনার সিন্ধি দোকানদার। এবার তাদের জন্য তো বাংলা ভাষাটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, সেক্ষেত্রে তারা ইংলিশে লেখে। আরেকটা হচ্ছে যে এখানে বিভিন্ন দেশ থেকে কাস্টমার আসে, তো তারা যত ইংলিশে জানবে, বাংলাটা তো জানবে না। সেই কারণে ইংলিশটা অবশ্যই লিখুক, যেহেতু সবার বোঝার জন্য সেটা ভালো, কিন্তু তার পাশাপাশি বাংলাটাও লেখা অবশ্যই দরকার। ক্যালকাটা থেকে কলকাতা হলেও শহর
শহরের ট্রাম লাইনে এখনো ব্রিটিশ গন্ধ। কলকাতার স্থাপত্যেও রয়েছে তার ছোঁয়া। বরং গুটি কয়েক যা বাংলা স্থাপত্য ছিল তার অবস্থা একেবারেই করুণ। এই সাইনবোর্ড বা দোকানের নাম বাংলায় লেখার প্রচেষ্টা এর আগেও হয়েছে। 2007 সালে তৎকালীন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য দোকান মালিকদের সাইনবোর্ডগুলিতে অন্যান্য ভাষার সঙ্গে বাংলা ব্যবহার বাধ্যতামূলক করার জন্য নোটিশ জারি করেছিলেন, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। স্বাভাবিকভাবেই তাই এই বাঙালি আর সেই বাঙালি নাই। রাজনৈতিক ভাষা আন্দোলন ভোট বাক্সে কতটা সহায়ক হবে তা হয়তো সময় বলবে, কিন্তু এর ফলে আদৌ বাঙালির বাংলাত্ব জাগ্রত হবে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। আজ এই পর্যন্তই। নমস্কার।